শুভ সকাল, স্বাগত এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণে। আপনাদের সাথে আছে আমি রিহাদ মাহমুদ। দর্শক, এই অনুষ্ঠানে আমরা দেশের শীর্ষস্থানীয় সংবাদপত্রে প্রকাশিত খবরগুলো নিয়ে আলোচনা করে থাকি। চলুন জেনে নেই কি কি সংবাদ প্রকাশিত হয়েছে আজকের খবরের কাগজগুলোতে। দর্শক, শুরুতেই আমার হাতে রয়েছে দৈনিক দেশ রূপান্তর। তারা কি কি সংবাদ আজ প্রকাশ করেছে চলুন দেখে নেই। তাদের প্রধান যে শিরোনামটি রয়েছে সেটি হচ্ছে 2,34,000 কোটি পরিচালকদের। দর্শক, ব্যাংক লুট নিয়ে তারা একটি সংবাদ প্রকাশ করেছে। ব্যাংকের ঋণের নামে যে পরিচালকরা বিভিন্নভাবে তাদের টাকা বিদেশে পাচার করেছেন সেই সংক্রান্ত সংবাদটি তারা প্রধান শিরোনাম করেছে। তারা বেশ কিছু ইনফরমেশন এখানে দিয়েছে। সেটি হচ্ছে ব্যাংক অপশাসনের সূচক বলছেন বিশেষজ্ঞরা। 8 ব্যাংকে পরিচালকদের যোগসাজশে বেশি ঋণ। এছাড়া মোট বিতরণকৃত ঋণের 15,61,000 কোটি টাকা, নিজ ব্যাংক থেকে নিয়েছেন 1,000 কোটি টাকা। এই সংক্রান্ত সংবাদ এখানে প্রকাশিত হয়েছে। ব্যাংক লুটের মহোৎসবে পরিচালকদের নাম বরাবরই এসেছে, তবে তা অনেকটা আড়ালে চাপা পড়েছিল। এস আলমের পরিকল্পিত ব্যাংক লুটের পর এখন অন্য ব্যাংক পরিচালকদের আমানতের অর্থ আত্মসাতের ঘটনা প্রকাশ্যে আসতে শুরু করেছে। জনগণের গচ্ছিত আমানত গনিমতের মালের মতো ভাগবাটোয়ারা করে নিয়ে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, দেশের বেসরকারি ব্যাংকগুলোর পরিচালকরা ঋণের নামে 2,34,000 কোটি টাকা নিয়ে গেছেন, যা ব্যাংক খাতের মোট বিতরণ করা ঋণের প্রায় 15%। এই সংবাদটি রয়েছে। এর পাশেই আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ অনূর্ধ্ব 20 ফুটবল দল গতকাল সাফ অনূর্ধ্ব 20 শিরোপা জয় করেছে। সেই ছবিটি তারা বড় করে প্রকাশ করেছে এবং সেই সংবাদটিও রয়েছে এখানে। তারুণের হাতে সাফ শ্রেষ্ঠত্ব, এই সংবাদটি রয়েছে। এছাড়া এর পাশে আমরা যেটি দেখতে পাচ্ছি, দুবারের বেশি প্রধানমন্ত্রী নয় টিআইবির প্রস্তাব, এই সংবাদটিও এখানে রয়েছে। দর্শক, সরকার কাঠামোয় সংস্কারের প্রস্তাব দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বলেছে, নিরপেক্ষ ও স্বার্থের দ্বন্দ্ব থেকে মুক্ত হয়ে সংসদ বা নির্বাহী বিভাগের কার্যক্রম পরিচালনা করার ব্যবস্থা করতে হবে। সেই সংবাদটি রয়েছে। এছাড়া আরেকটি সংবাদ, গুরুত্বপূর্ণ সংবাদ দৈনিক দেশ রূপান্তরে দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে জামাত শিবির নিষিদ্ধের আদেশ প্রত্যাহার। দর্শক, আওয়ামী লীগ সরকার জামাতকে নিষিদ্ধ করেছিল, ঠিক সেই নিষিদ্ধের 28 দিনের মাথায় আবার অন্তর্বর্তী সরকার জামাত শিবিরকে সেই নিষেধাজ্ঞার প্রত্যাহার করা হয়েছে। সেই সংবাদটি রয়েছে। রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবির সহ এর সংগঠনগুলো নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন প্রত্যাহার করা হয়েছে। 27 দিন পর জামাত শিবিরকে নিষিদ্ধের আদেশ প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রণালয়। এই সংবাদ রয়েছে। এর পাশে যে সংবাদটি দেখছি আমরা, বন্যা আসে দ্রুত যায় ধীরে। দর্শক, গত এক সপ্তাহের বেশি সময় ধরে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে বন্যা চলছে। সেই বন্যার খবরটি এখানে প্রকাশ হয়েছে। পানি ধীরে ধীরে নামছে, খুব ধীরে ধীরে নামছে। পানি যত দ্রুত এসেছে সেই দ্রুত বেগে কিন্তু চলে যায়নি, ধীরে ধীরে নামছে পানি। বন্যা থাকার কারণে কিন্তু বন্যা দুর্গত এলাকায় বেশ কিছু সমস্যা আমরা দেখতে পাচ্ছি, যেমন সেখানে এখনও কিছুটা খাদ্য সংকট রয়েছে, তাছাড়া শিশু খাদ্য সংকট রয়েছে। এছাড়া ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফসলের ক্ষয়ক্ষতির কারণে কৃষকদের বেশ বড় সমস্যায় পড়তে হয়েছে। তবে এই বন্যায় কিন্তু আমরা এক ঐক্যবদ্ধ বাংলাদেশ দেখতে পেয়েছি। এই বন্যার্তদের সহযোগিতায় সারা দেশের মানুষ এগিয়ে এসেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গণত্রাণ কার্যক্রম চালু করা হয়েছে, যেখানে ছোট থেকে শিশু থেকে শুরু করে বৃদ্ধ বয়স্ক সবাই তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। এই সংকটময় সময় আমরা দেখেছি এক ঐক্যবদ্ধ বাংলাদেশ, যেখানে হিন্দু সম্প্রদায়ের লোকজন তারা তাদের জন্মাষ্টমীর উৎসবের থেকে যে খরচ, সেই খরচ কমিয়ে তারা বন্যার্তদের সহযোগিতা করেছেন। বিভিন্ন ইসলামিক সংগঠন তারাও সহযোগিতা করেছেন। তো বন্যা ঐক্যবদ্ধ করেছে বাংলাদেশকে, সেই সংবাদ এখানে রয়েছে। এছাড়াও দেখতে পাচ্ছি যে বিদ্যুৎ জ্বালানি খাতে আসছে ছাত্র প্রতিনিধিরাও। বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা বলেছেন কাল যে ছাত্র প্রতিনিধিদের তিনি বিভিন্ন বোর্ডের চেয়ারম্যান করতে চান, তাদের নতুনদের সুযোগ দিয়ে দেখতে চান যে বিদ্যুৎ ও জ্বালানি খাতে তারা কিছুটা উন্নয়ন করতে পারে কিনা, বা
তাদের তারুণ্যের ছোঁয়ায় বিদ্যুৎ ও জ্বালানি খাতে নতুন কিছু আশা করা যায় কিনা, এই সংবাদ রয়েছে। আর আমরা দেখছি, আমরা তো ১/১১ কথা ভুলে যাইনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে সব রাজনৈতিক দলের সঙ্গে একটি বৈঠকের আয়োজনের আহ্বান জানিয়েছেন, সেই সংবাদটি রয়েছে দৈনিক দেশ রূপান্তরে। দর্শক, এই ছিল দৈনিক দেশ রূপান্তরের আজকের শিরোনাম এবং প্রধান সংবাদগুলো। আমরা একটু দৈনিক যুগান্তর দেখতে চাই, দৈনিক যুগান্তর কি কি সংবাদ প্রকাশ করেছে সেটি একটু জানবো আমরা। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম, নোয়াখালীতে পরিস্থিতি অপরিবর্তিত, বন্যার পানি কমলেও দুর্ভোগ পাহাড় সম। দর্শক জানেন যে বন্যা চলছে, সেই বন্যা সংবাদটি এখানে তারা লিড করেছে। দেশের বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে। ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর সহ বেশিরভাগ জেলায় বাড়িঘর ও সড়ক থেকে পানি নামছে, তবে বানভাসীরা এখনও পাহাড়সম দুর্ভোগের শিকার। বন্যায় অনেকের কাঁচা ঘর ভেঙে গেছে, পাকা ঘরও ও আসবাবপত্র যাবতীয় সরঞ্জাম নষ্ট হয়ে গেছে, ফলে বাড়ি ঘর বসবাস উপযোগী করার কঠিন চ্যালেঞ্জের মুখে তারা। বন্যায় গবাদি পশু, হাঁস মুরগি ও মাছের খামার ভেসে যাওয়ায় অনেকের অর্থনৈতিক অবলম্বনও শেষ হয়ে গেছে। কারো কারো দোকানে পানি ঢুকে মালামাল নষ্ট হয়ে গেছে। এই অবর্ণনীয় ক্ষতি কিভাবে পোষাবেন, কিভাবে বছরের পর বছর গড়া বাসস্থানে নানা উপকরণ আবার জোগাড় করবেন, এই দুশ্চিন্তায় পাগল প্রায় অনেকে, এই সংবাদটি রয়েছে। এরপর আমরা দেখছি, অবৈধ সম্পদের অনুসন্ধানে দুদক, প্লট বাড়ি জমির নেশায় গোটা পরিবার। অ্যাডিশনাল ডিআইজি মাসুদ, গৃহিণী স্ত্রী ও স্কুল কলেজ পড়ুয়া ছেলে মেয়ে, বহু প্লট বাড়ির মালিক। চাকরি জীবনে ১.৫ কোটি টাকার বেতনে গড়েছেন শত কোটি টাকার সম্পদ, প্লট বিক্রি করতে না চাওয়ায় মিথ্যা মামলায় হয়রানি। একটি দুর্নীতির তারা অনুসন্ধান করেছে। এছাড়া এখানেও দেখা যাচ্ছে নিবন্ধন ফিরে পেতে যাচ্ছে। আপিল বিভাগে জামায়াত ও ছাত্র শিবিরের নিষিদ্ধের আদেশ বাতিল। বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ করে আওয়ামী লীগ সরকার যে নির্বাহী আদেশ দিয়েছিল সেটি বাতিল করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ সংক্রান্ত আগের সরকারের জারি করা প্রজ্ঞাপন প্রত্যাহার করে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এটি রয়েছে। এছাড়া পোশাক খাতে বিশেষ তহবিলের সার্কুলার, দ্রুত চান ব্যবসায়ীরা। বাংলাদেশ ব্যাংকে বিশেষ তহবিলের সার্কুলার শিগগিরই জারির তাগিদ দিয়েছেন গার্মেন্টস মালিকরা। তারা বলেছেন, তা না হলে আগস্টে শ্রমিকদের বেতন দেয়া সম্ভব হবে না, এতে শ্রম অসন্তোষ দেখা দিতে পারে। একই সঙ্গে শিল্প কারখানায় নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছেন তারা। আরও সংবাদ রয়েছে। সংবাদ সম্মেলনে গভর্নর এস আলমের মতো ব্যাংক লুটেরা পৃথিবীতে নেই। দর্শক জানেন যে এস আলম গ্রুপ বাংলাদেশ থেকে অনেক অর্থ বিদেশে পাচার করেছে, এমনকি তাদের পরিবার তারা বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেছে শুধুমাত্র টাকা বিদেশে পাচার করার জন্য। তো এস আলমের এই পাচারকৃত টাকা কিভাবে ফিরিয়ে আনা যায় এবং এস আলমের যে গ্রাহকরা রয়েছে তাদের টাকা কিভাবে ফেরত দেওয়া যায় সেটি সরকার ভেবে দেখছে। এবং গভর্নর কিন্তু গতকাল বলেছেন, এস আলমের সম্পত্তি যারা ক্রয় করবে তাদের বিপদে পড়তে হবে এবং সরকার চাচ্ছে এস আলমের সম্পত্তি বিক্রি করে সেই টাকা ফেরত আনতে। দর্শক, এই ছিল দৈনিক যুগান্তর ও দৈনিক দেশ রূপান্তরের সংবাদ। আমার হাতে আরও বেশ কিছু সংবাদপত্র রয়েছে, সেগুলির সংবাদ আমরা জানবো বিরতির পর। দর্শক, এশিয়ান সংবাদ বিশ্লেষণে শুভ হলো একটা বিরতি। দর্শক, বিরতির পর আবারও স্বাগত এশিয়ান সংবাদ বিশ্লেষণে। আমার হাতে আরও কিছু সংবাদপত্র রয়েছে, চলুন দেখে নিই তারা কী কী সংবাদ আজ প্রকাশ করেছে। আমার হাতে এই মুহূর্তে রয়েছে এখন দৈনিক ইত্তেফাক। তাদের প্রধান শিরোনাম, পাচারকৃত অর্থ ফেরত আনার কাজ শুরু। ডক্টর দেবপ্রিয়র নেতৃত্বে শ্বেতপত্র প্রণয়ন কমিটি, অর্থ আত্মসাৎকারীদের সম্পদ অধিগ্রহণ হবে, ব্যাংক কমিশন গঠন শীঘ্রই। এই সংবাদটি রয়েছে। দেখি এই সংবাদের ভিতরে কি রয়েছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার শাসন আমলে দেশ থেকে পাচারকৃত অর্থ পুনরুদ্ধারের কাজ করেছে নোবেলজয়ী ডক্টর প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে সরকার ইতিমধ্যে বিদেশি বিভিন্ন সংস্থার সহায়তা
চেয়ে যোগাযোগ শুরু করেছে। গতকাল বুধবার অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের উপদেষ্টা প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এছাড়া জামাত নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিল এই সংবাদটিও তারা করেছে। টিআইবির ৯ সুপারিশ এক ব্যক্তিকে সরকার প্রধান ও দলীয় প্রধান না করার প্রস্তাব এই সংবাদ রয়েছে। এছাড়া ছবি দেখতে পাচ্ছি আমরা ডক্টর মোহাম্মদ ইউনুস সে সঙ্গে গতকাল বাংলাদেশে নিযুক্ত ইউএনডিপির আবাসিক প্রতিনিধি সাক্ষাৎ করছেন, সেই ছবিটি রয়েছে। এরপর এস আলমের সম্পদ বিক্রি করে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া হবে, গভর্নর কোম্পানির সম্পদ না কিনতে হুঁশিয়ারি এই সংবাদটি রয়েছে। এই সংবাদটি একটু পড়ে দেখা দরকার। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেছেন, এস আলম বিশ্বের ইতিহাসে প্রথম ব্যক্তি যে পরিকল্পিতভাবে ব্যাংক লুট করেছে। এভাবে পৃথিবীতে কেউ ব্যাংক ডাকাতি করেছে কিনা জানা নেই। এখন তার নামে বেনামে থাকা সম্পদ বিক্রি করে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া হবে। ফলে এই মুহূর্তে এস আলমের কোনো সম্পদ যদি কেউ কেনে তারা বিপদে পড়বে। গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। ব্যাংকে বন্ধক নেই এমন সম্পত্তি বিক্রি করার চেষ্টা করছে এস আলম গ্রুপ। এই বিষয়ে বাংলাদেশ ব্যাংকের পদক্ষেপ সম্পর্কে সাংবাদিকরা জানতে চাইলে গভর্নর বলেন, এটা আইনগত প্রক্রিয়ার মাধ্যমে করতে হবে। আমরা সরকারকে পদক্ষেপ নিতে বলবো, আর এই গ্রুপের সম্পদ যেন কেউ না কেনে, এই সম্পদ বিক্রি করে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া হবে। দর্শক, এই ছিল দৈনিক ইত্তেফাকের সংবাদ। আমাদের হাতে এখন রয়েছে দৈনিক প্রথম আলো, তাদের সংবাদটা আমরা একটু দেখে নেব। চিকিৎসা সংকটে বন্যার্তরা। দর্শক, যে বন্যা পরিস্থিতি চলছে তারা সেই বিষয়ে প্রধান শিরোনাম করেছে। ফেনী সহ নোয়াখালী, লক্ষ্মীপুর ও কুমিল্লায় বন্যা কবলিত এলাকায় বয়স্ক ও শিশুরা জ্বর, সর্দি, কাশিতে বেশি আক্রান্ত হচ্ছেন। ফেনী দুর্গত এলাকা থেকে নামতে শুরু করেছে বন্যার পানি, বেরিয়ে আসছে বন্যার ক্ষতচিহ্ন, সঙ্গে দেখা দিচ্ছে রোগব্যাধি, ডায়রিয়া, চর্মরোগ, জ্বর, সর্দি, কাশিতে আক্রান্ত হচ্ছে বন্যার্ত এলাকার মানুষ। অনেকের হাতে পায়ে ঘা, খোসপাচড়া দেখা দিচ্ছে। 9 দিন ধরে বন্যা পরিস্থিতি বিরাজ করছে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও কুমিল্লায়। বয়স্ক ও শিশুরা সর্দি, জ্বর, কাশি ও ডায়রিয়ায় বেশি আক্রান্ত হচ্ছে। বন্যার্তরা বলছেন, চারদিকে এখনও পানিতে তলিয়ে আছে ইউনিয়ন পর্যায়ে অনেক স্বাস্থ্যকেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকে বন্যার পানি সেগুলো বন্ধ আছে। পর্যাপ্ত ওষুধপত্র ও চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন তারা বেশ কিছু ইনফরমেশন এ পাশে দিয়েছেন। দেখা যাচ্ছে 11 জেলায় বন্যায় গতকাল দুপুর পর্যন্ত 31 জনের মৃত্যু। বন্যা কবলিত এলাকায় 619টি মেডিকেল টিম চালু হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের সংখ্যা বেড়ে 58,22,000। ফেনীর পরশুরাম ও ফুলগাজীতে বন্যা পরিস্থিতির উন্নতি এই সংবাদটি রয়েছে। পাশেই রয়েছে সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ যুবাদের হিমালয় জয়, সেই সংবাদটি রয়েছে। এছাড়া বিআরটি প্রকল্প 137 বাস কেনা নিয়ে কারসাজি, নেপথ্যে সাবেক মন্ত্রী সচিব। আদালত চত্বরে আসামিদের ওপর হামলা গ্রহণযোগ্য নয়, সাংবাদিকদের আইন উপদেষ্টা এই সংবাদটি একটু দেখা দরকার। আদালত চত্বরে আসামির ওপরে যে হামলা হচ্ছে সেটি কোনো অবস্থাতে গ্রহণযোগ্য নয় বলে মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেন, এমন ঘটনা যাতে না হয় সে বিষয়ে তারা বিভিন্ন কৌশল ও চিন্তাভাবনা করছেন। গতকাল বুধবার সচিবালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে প্রশ্নের জবাবে আসিফ নজরুল কথা বলেন। এদিন জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপন বাতিলের পর এ বিষয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি একটি হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সদস্য সাকিব আল হাসানকে গ্রেপ্তার করা হবে কিনা এই বিষয়েও কথা বলেন। দর্শক, এই ছিল দৈনিক প্রথম আলোর সংবাদ। আমরা একটু বাংলাদেশ প্রতিদিন কী সংবাদ প্রকাশ করেছে তা দেখে নিতে চাই এক নজরে। দুবারের বেশি প্রধানমন্ত্রী নয় টিআইবির প্রস্তাব। টিআইবি যে প্রস্তাব করেছে গতকাল, সেই বিষয়টি তারা প্রধান শিরোনামে নিয়ে এসেছে। এছাড়া ঘর সম্বল হারিয়ে দিশেহারা, বন্যা পরিস্থিতি নিয়েও তারা সংবাদ প্রকাশ করেছে। আসিয়ানের সদস্য হতে আগ্রহী বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে তার বাসভবন যমুনায় পৃথক
বৈঠক করেছে ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত সহ কানাডা ও মালয়েশিয়ার হাই কমিশনাররা। বৈঠকে রাষ্ট্র পুনর্গঠনে কানাডাকে বড় বিনিয়োগের জন্য আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। এই সংবাদটি রয়েছে। এরপরে হচ্ছে ঢালাওভাবে মামলায় বিপ্লব সুসংহত হবে না ফখরুল, মির্জা ফখরুলের মন্তব্য নিয়ে একটি সংবাদ প্রকাশ হয়েছে। হাইটেক পার্কের জেলাভিত্তিক নাম হবে নাহিদ। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা এবং বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের নির্বাহী কমিটির সভাপতি মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সব হাইটেক পার্ক সফটওয়্যার টেকনোলজি পার্ক এবং আইটি ট্রেনিং ইনকিউবেশনের সেন্টারের নাম জেলাভিত্তিক হবে। সেই সংবাদটি রয়েছে। আসিফ নজরুলের মন্তব্য এখানে রয়েছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সমীচীন হবে না। এছাড়া আত্মসাৎ লাখ কোটি টাকার বেশি ফেরত এনে পুনর্গঠন হবে ব্যাংক, 6 মাসের মধ্যে রোডম্যাপ। স্থানীয় সম্পদ অধিগ্রহণ ও বিদেশে পাচার অর্থ ফেরানোর কাজ শুরু, শীঘ্রই ব্যাংকিং কমিশন। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে তথ্য। এই সংবাদটিও রয়েছে এখানে। এছাড়া আরও একটি বিশেষ সংবাদ রয়েছে, লুটের অর্থ ভাগ পেতেন রেহেনা জয়, রিমান্ডে দাবি করেছেন সালমান এফ রহমান। সেই সংবাদটিও রয়েছে। জামাতের একটি মন্তব্য রয়েছে, কোনো দলের ওপর ক্ষোভ নেই, ক্ষমা করে দিলাম। তাদের নিষেধাজ্ঞা বাতিল হওয়ার পর জামাতের যে আমির রয়েছেন তিনি এই মন্তব্যটি করেছেন। দর্শক, এই ছিল দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সংবাদ। আমরা একটু এখন দেখে নেব দৈনিক কালের কণ্ঠ কী কী সংবাদ করেছে। টাকা জোগাড়ের চ্যালেঞ্জে সরকারের যত চ্যালেঞ্জ, অন্তর্বর্তীকালীন সরকার ভবিষ্যতে যেসব চ্যালেঞ্জে পড়তে পারে সেসব নিয়ে একটি বিশেষ প্রতিবেদন তারা করেছে। ভঙ্গুর অর্থনীতি, আয় কম ব্যয় বেশি, সবার দাবি দেওয়া পূরণের চাপ, সংস্কারে খরচের চাপ, এই সংবাদটি রয়েছে। এছাড়া বাংলাদেশ অনূর্ধ্ব 20 ফুটবল দল যে চ্যাম্পিয়ন হচ্ছে সাফ অনূর্ধ্ব 20 টুর্নামেন্টে, সেই সংবাদটিও তারা রয়েছে। এছাড়া আসিফ নজরুল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে নয়, তিনি আইন উপদেষ্টা, তিনি সচিবালয়ে গতকাল ব্রিফ করেছেন, সেই সংবাদটিও এখানে রয়েছে। কালো টাকার মালিকদের ধরতে যৌথ টাস্কফোর্স, আর্থিক অনিয়ম অভিযানের রূপরেখা প্রায় প্রস্তুত, অক্টোবরের পর আসতে পারে ঘোষণা, সেনাবাহিনী, দুদক, এনবিআর ও প্রশাসনের সমন্বিত টিম। এছাড়া প্রধান উপদেষ্টার প্রেস উইং, প্রভাবশালীদের নামে বেনামে আত্মসাৎ করা ঋণের হিসাব হচ্ছে, সেই সংবাদটিও কালের কণ্ঠ প্রকাশ করেছে। এছাড়া আমার হাতে রয়েছে দৈনিক সময়ের আলো, তারা একটি সংবাদ করেছে, সেটি হলো পুলিশের তালিকায় 47 পোশাক কারখানা, আগস্টের বেতন নিয়ে আশঙ্কা, সমস্যা সমাধানে আগে থেকেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ, বেতন না দিতে পারলে শ্রমিক অসন্তোষের আশঙ্কা। দর্শক, এই ছিল মোটামুটি আজকের সংবাদপত্রগুলোর প্রধান শিরোনাম। তো আমরা যেখানে দেখেছি বেশিরভাগ সংবাদপত্রে যে সব সংবাদ উঠে এসেছে তার মধ্যে অন্যতম হচ্ছে বন্যা পরিস্থিতির খবর। দেশের বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হচ্ছে, কিন্তু সেসব এলাকায় যে বন্যার ক্ষতচিহ্ন তা ফুটে উঠছে। এছাড়া আর্থিক দুর্নীতি নিয়ে, ব্যাংক খাতের অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে বেশিরভাগ পত্রিকায়। আর বাংলাদেশ অনূর্ধ্ব 20 দল গতকাল ফুটবল একটি বড় তাদের অ্যাচিভমেন্ট হয়েছে, তারা অনূর্ধ্ব 20 সাব টুর্নামেন্টে শিরোপা জিতেছে স্বাগতিক নেপালকে 4-1 গোলে হারিয়ে। যদিও গ্রুপ পর্বে তারা নেপালের কাছে 2-1 ব্যবধানে হেরেছিল, তবে গতকাল তারা 4-1 ব্যবধানে জিতে দেশকে একটি গর্ব এনে দিয়েছে এবং তারা এই জয়টি ছাত্র এবং জনতার অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের উৎসর্গ করেছেন। দর্শক, এশিয়ান সংবাদ বিশ্লেষণ আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও একই সময় দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এশিয়ান টেলিভিশনের সঙ্গে থাকুন।